মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। স্কাই নিউজকে ডক্টর ইউনূস দেশে ফেরানোর ব্যাপারে ভারতের জবাবের অপেক্ষায় আছে সরকার। No official response, but we are waiting for that response. The law requires that. I mean, it's a legal issue. Legally, they are required to send her to Bangladesh. দেশের স্বার্থকে নতুন দল এনসিপির গুরুত্ব দেওয়ার ঘোষণাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বড় চ্যালেঞ্জ ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে। গুলশানের একটি ফ্ল্যাটে অবৈধ অর্থ খোঁজার অজুহাতে লুটপাট, তছনছ করা হয় এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ, সেনা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি। যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে, তবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর। ডক্টর ইউনূস জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে দিল্লিকে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। স্কাই নিউজের সাথে আয়নাঘর প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এলাকার মধ্যে হওয়ায় সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। বলেন, আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরিত করা হবে। All the evidences are here, but she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. So the question of trial is not if. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. ঘোষণাপত্রে ভারত কিংবা পাকিস্তানপন্থী না হওয়ার কথা স্পষ্ট করেছে নতুন দল নাগরিক পার্টি। কেবল বাংলাদেশের পক্ষে থেকে স্বার্থ রক্ষা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। বিষয়টিকে জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ এবং ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে ঘোষণাপত্র উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে ছিল দলটির কূটনীতি চিন্তার প্রতিফলনও। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দলের শুরুতেই এমন অবস্থান জানান দেয়া কি বার্তা দিচ্ছে? নাকি এমন ঘোষণা কেবলই জোট আর ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়ার কৌশল? বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলোর শাসনামলে বিদেশ নীতিতে অনেক সময়ই উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ও এদেশের মানুষের স্বার্থ। সে কারণেই নাহিদদের এমন অবস্থান রাজনীতির আলোচনায়। একটা দেশের প্রতি টিল্টেড হয়ে যাওয়া, সেইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যত্যয় ঘটায়।
যেটা আমরা অতীতে দেখেছি। অতীতে একটা রাষ্ট্রের উপরে আপনি যখন ভরসা করেন সেখানে আপনার রাজনৈতিকভাবে যেমন একটা দুর্দশার সম্মুখীন হতে হয়, বাংলাদেশের স্বার্থগুলিও সম্পূর্ণভাবে রাখা যায় না। কখনো এক পক্ষ ছিল খুব ভারতপন্থী রাজনীতি করেছে, অন্য পক্ষ সেটা সমালোচনা করেছে, আবার অনেক সময় দেখা গেছে আরেক পক্ষকে অপোজিশন বলেছে তারা পাকিস্তান পন্থী, তাই না? তো সেটার জায়গায় হয়তো উদাহরণ হিসেবে এই দুইটা দেশের কথাই বলেছে, বাট আইডিয়ালি আমার মনে হয় যেটা বোঝাতে চেয়েছে কোনো এক দেশ কেন্দ্রিক ফরেন পলিসি হবে না। একদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা কমানোর চেষ্টা অন্তর্বর্তী সরকারের। সাথে পরাশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানা তৎপরতা আছে আগে থেকেই। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সহ মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র নিয়ে আগ্রহ। এত সব পরাশক্তিকে সামলাতে একক কোনো দেশের দিকে না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টে পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাতে কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে একটা পজিশন নিলেন, সেই পজিশনই বছরের পর বছর ধরে থাকতে পারবে সেটারও সম্ভাবনা কম। আপনাকে কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে এবং তার ভিত্তিতে যখনই যেখানে অ্যালাইনমেন্ট বা রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন বা রিস্ট্র্যাটেজাইজেশনের প্রয়োজন, কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা থাকলে কূটনীতি সহজ হয়ে যায় অনেকটা। তাই বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই শপথ গ্রহণে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাচ্ছি চট্টগ্রাম নগরে নিউ মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, একটু কি উচ্ছেদ হচ্ছে, কোথায় কি অবস্থা, একটু আমাদের বিস্তারিত জানাবেন।
পৃথিবীর মূলত নিউ মার্কেট এলাকার আলকরণ গলিতে এই উচ্ছেদ অভিযান চলছে এবং এটি যে উচ্ছেদ করা হচ্ছে এটি নিয়েও কিন্তু এক ধরনের বিভ্রান্ত আসলে তৈরি হয়েছে এখানকার যারা দখলদাররা রয়েছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন থেকে এটি ভাড়া নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানা থাকার জায়গা গড়ে তুলেছেন, তারা আসলে বলছেন যে এটি নিয়ে আইনগত যে প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং এই চলমান আইনগত ব্যবস্থার মধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি এমন অভিযোগ আসলে এখানকার যারা ভাড়াটিয়ারা রয়েছেন তারা অভিযোগ করছেন। প্রায় 45টি দোকান এখানে ছিলেন এবং সেই সাথে অনেকে এখানে বাসাবাড়ি তৈরি করে আসলে থাকতেন, ফলে এই যে হঠাৎ করে যে উচ্ছেদ অভিযান তারা অনেকটাই বিপাকে পড়ছেন। আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে বলছেন যে সব ধরনের আইনগত প্রক্রিয়া মেনেই তারা নোটিশ দিয়েই এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। বিশেষ করে এই যে 3 বিঘা জায়গা এটি আসলে একসময় এই কোনো এক ইংরেজ ব্যক্তি ছিলেন, তিনি যখন দেশ ছেড়ে চলে যান তখন এটি জেলা প্রশাসনের আওতায় অর্থাৎ সরকারি জমি হিসাবে থাকে। তখন এখানকার যারা সাধারণ বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু 1942 সাল থেকে এটি ভাড়া নিয়ে জেলা প্রশাসনকে ভাড়া দিয়েই মূলত আসলে এখানে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফলে এখন আইনগত মাধ্যমে অর্থাৎ যারা এখানকার ভাড়াটিয়া রয়েছেন তারা আসলে বলছেন যে জালিয়াতের মাধ্যমে দলিল তৈরি করেই কতিপয় ব্যক্তি এটি আবারও তাদের কবজায় নিয়ে এসে, ফলে এই যে ব্যক্তি মালিকানায় যে এই সরকারি জায়গাটি চলে গেল সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন তাদের যে রাজস্ব সেটি থেকে আসলে বঞ্চিত হবে। তবে জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে সব ধরনের আইনগত প্রক্রিয়া মেনেই তারা তাদের যে উচ্ছেদ অভিযান সেটি আসলে পরিচালনা করছেন। যিনি আইনে এই জায়গাটি আসলে রায় পেয়েছেন তাকে আসলে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই উচ্ছেদ অভিযান। আমরা দেখছি সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং বিপুল সংখ্যক পুলিশের সদস্যের উপস্থিতিতেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানকার যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা আসলে বলছেন যে তাদেরকে আরো কিছুটা সময় দিলে অর্থাৎ এই রমজান মাসটা সময় দিলে তারা তাদের যেই জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে সেগুলো তারা নিরাপদে আসলে সরিয়ে নিতে পারতেন। আজকে হঠাৎ করে যে উচ্ছেদ অভিযান সেক্ষেত্রে তাদের তাড়াহুড়োর কারণে অনেক জিনিসপত্রই তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শহীদুল সুমন, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার প্রশাসন যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেটার খবর। এদিকে উচ্ছেদ অভিযান চলছে রাজধানীতেও। বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট এলাকা পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি, সরাসরি যাচ্ছে তার কাছে। তিথি, কি দেখছেন আপনি? কয়টি স্থাপনা এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে, পরিস্থিতিটা কি? তিতুমির যেমনটা 9:30 কিন্তু এই বেড়িবাঁধ সংলগ্ন যে গাবতলির এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। উচ্ছেদ কিছুক্ষণ এখনো যদি দেখা যায় উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এখানে যে গদি ঘর ছিল প্রায় 15টার মতো গদি ঘর তারা ধ্বংস করেছে। এখানে অবশ্য সাধারণ জনগণ যেটি আমাদের জানাছিলেন যে তাদের 28 তারিখ পর্যন্ত, গত ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত যে ইজারা নেওয়া ছিল সেটির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এই 5 দিনের মাথায় কিন্তু এই প্রশাসন এসে এই যে জায়গাটি রয়েছে বেড়িবাঁধের এই ইট বালু অবৈধভাবে যে রাখা রয়েছে সেটি কিন্তু অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে। এখানে কিন্তু ইটভাটাও রয়েছে। ইটভাটা যদি বলি যে এই ইটভাটা কিন্তু নিলামে তোলা হবে। হ্যাঁ, গত ইটভাটার এই ইটগুলো কিন্তু নিলামে তোলা হবে আগামী কয়েকদিনের মধ্যে। তবে প্রশাসক কিন্তু জানিয়েছে কেউ যদি বৈধভাবে এখানে ভাড়া দিয়ে থাকতে চান তাহলে কিন্তু তাদের সেই সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই যে 30 একর জায়গা রয়েছে এই জায়গায় কিন্তু তাদের বৈধভাবে ভাড়া দিয়েই তারপরে আবারও গদিঘর তুলতে পারবেন এবং তাদের নিত্যদিনের কাজকর্ম করতে পারবেন। তারা কিন্তু আমাদের প্রশাসক আরও আমাদের কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন যে এই 30 একর জায়গা তারা মূলত ঢাকায় কোনো খেলার মাঠ নেই এবং যেই ডিএনসিসির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই খেলার মাঠ প্রয়োজন রয়েছে সেটিও কিন্তু এখান থেকে তৈরি করতে চায়, কারণ এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় জায়গা। তারা বলেছেন 150 একরের মধ্যে 30 একর জায়গায় কিন্তু এভাবে গদিঘর দিয়ে বন্ধ রয়েছে। অসংখ্য ধন্যবাদ লামিয়া তিথি, জানাচ্ছিলেন গাবতলীর বেড়িবাঁধ এলাকা থেকে উচ্ছেদ অভিযানের খবর। এই পর্যায়ে
জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন এবং কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয়। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গাজীপুরের কোনাবাড়ীতে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তাদের বিরুদ্ধে শুনানি হবে। কনস্টেবল আকরামকে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যকে গত 27 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত 5ই আগস্ট কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। এ সময় বাড়িতে 3 জন গৃহকর্মী ছাড়া আর কেউই ছিলেন না। 20-25 জনের দলটি প্রায় আধ ঘন্টা লুটপাট চালানোর পর সেখানে আসে পুলিশ এবং সেনাবাহিনী। তবে এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করেনি তারা, কথা বলেনি গণমাধ্যমের সাথেও। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এমন এক খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর কনকট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে 20-25 জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রপ, লাকেজ থেকে শুরু করে সবকিছুই। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িটিতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাইনি, লুটপাট করছেন কেন? না, লুটপাট বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। আমি সাহেবরা দেইনি, মেয়ে আসিল একটা সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি, পরে বাংলাদেশে সাহেবে 2014 সালে সাহেবের অবস্থা ভালো আছিল না, তারপর হেনতে আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে, এটা সাহেবের বাড়ি। রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো কথা আছে? এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।